দুটি শব্দ, একটি হচ্ছে কথা এবং আরেকটি হচ্ছে অতি। দুটি শব্দের পাশে আমরা দুটি উচ্চারণ লিখেছি। এখানে কথা শব্দটির উচ্চারণ হচ্ছে কথা, আর এই যে অতি উচ্চারণ করছি সেটির বানান হচ্ছে স্বরে অ দিয়ে। প্রশ্ন হচ্ছে এই উচ্চারণটি কেন হলো বা উচ্চারণটি কেন এরকম হয়। নবম দশম শ্রেণীর যে বইটি রয়েছে সেই বইটিতে এরকম বেশ কিছু উচ্চারণ দেওয়া রয়েছে এবং এর পেছনে আসলে মূল কারণটা কি সেটি আমরা দেখার চেষ্টা করব। দেখা যাচ্ছে আমরা একটা নিয়ম লিখেছি, এখানে নিয়মের বেশ কিছু অংশ এখানে একসাথে লিখেছি। শুরুতে রয়েছে আদ্য অ। আদ্য অ এরপর যদি রস্বই বা দীর্ঘই থাকে, অর্থাৎ পরবর্তী বর্ণে যদি রস্বই বা দীর্ঘই থাকে কার হিসেবে, রস্ব ও দীর্ঘ থাকে, তারপর ক্ষীয় থাকে, জফলা থাকে, বর্গীয় জইয় থাকে, রফলা যুক্ত শব্দ থাকে, তাহলে কিছু পরিবর্তন আমরা খেয়াল করি। সেই পরিবর্তনগুলোই আসলে এই অ থেকে ও হওয়ার কারণ। এবং এক্ষেত্রে প্রথমে যে শব্দটি রয়েছে কথা, আমরা দেখতে পাচ্ছি যে কথা শব্দে বিশ্লেষণ যদি খেয়াল করি, ক যোগ থ হসন্ত যোগ স্বরে আ। ফলে এখানে খেয়াল করুন যে স্বরে আ যে বর্ণটি আমরা লিখছি সেটি হচ্ছে স্বরধ্বনি, এবং এক্ষেত্রে থয়ের সাথে সেটি রয়েছে বলে এখানে কিন্তু পরিবর্তনটা আমরা খেয়াল করছি না। কিন্তু যখন স্বরে অ এরপর আমরা কি লিখছি, তখন এই স্বরে অ ও হয়ে যাচ্ছে, এবং এটি হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যে কোন ক্ষেত্রে স্বরে অ এর উচ্চারণ ও এর মতো হয়। প্রসঙ্গত এখানে বলে রাখা ভালো যে ব্যঞ্জনের সাথে কিন্তু স্বর রয়েছে। কিরকম রয়েছে আমরা একটু ভেঙে লিখি। ক কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো ক হসন্ত যোগ স্বরে অ, এবং এই বিষয়টি কিন্তু এখানে রয়েছে যে আদ্য অ। খেয়াল করুন আদ্য অ। আদ্য অ মানে শুরুতে, শুরুতে স্বরে অ থাকবে। তো অনেকেই বুঝতে পারে না যে স্বরে অ কিভাবে থাকে। এই যে ক ধ্বনিটি সেটিকে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে এখানে আপনি পাবেন ক হসন্ত আর স্বরে অ, অর্থাৎ শুরুতে স্বরে অ রয়েছে, এরপর রয়েছে থ। যেহেতু থ এর সাথে এখানে স্বরে আ রয়েছে, এই যে স্বরে আ, তাই সেটি আর পরিবর্তন হয়নি, অর্থাৎ ক এখানে কো হয়নি। কিন্তু যখন অ ও হয়ে যাচ্ছে, এটির পিছনে কারণ কি? প্রথম কারণ হচ্ছে শব্দের শুরুতে যদি স্বরে অ থাকে, অর্থাৎ সে বিলীন থাকতে পারে, কোন শব্দের সাথে সে যুক্ত হয়ে থাকতে পারে বর্ণের সাথে, যেরকম ক এর সাথে রয়েছে, খ এর সাথে রয়েছে, গ এর সাথে রয়েছে, ঘ এর সাথে রয়েছে, এরকম ব্যঞ্জনের সাথে রয়েছে। পাশাপাশি সে আলাদাও থাকতে পারে। সে যদি স্বতন্ত্র, এখানে কিন্তু সে স্বতন্ত্র হিসেবে ব্যবহার হয়েছে স্বরে অ, এখানে সে একাই বসেছে। কিন্তু যখন সে অন্যের সাথে বসেছে তখন সে বিলীন হয়ে যাচ্ছে, এর মধ্যে সে রয়েছে। ফলে আমরা এবার নিয়মে যাব। নিয়ম কি বলছে দেখুন, স্বরে অ এর পর কি রয়েছে? রস্বই রয়েছে। তাহলে এটিকে আমরা বিশ্লেষণ লিখব স্বরে অ যোগ ত হসন্ত যোগ রস্বই। তাহলে দেখুন পরবর্তী বর্ণের সাথে কি রয়েছে? রস্বই রয়েছে। যেহেতু রস্বই রয়েছে বা দীর্ঘই যদি থাকে সেক্ষেত্রে কি হবে? অতি হবে অতি। তার মানে এখানে অ হয়ে যাবে ও। এটি হচ্ছে এই অংশটুকু। বেশ কিছু নিয়ম রয়েছে, আমরা সেই নিয়ম দিয়ে কিন্তু আমাদের বইয়ে যেগুলো আছে সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। অর্থাৎ সিলেবাসের অংশটুকুই আমরা আলোচনা করব, কিন্তু সেটার পেছনে গভীরে যে কারণটি রয়েছে সেটি জেনে আমরা আলোচনা করব। ফলে কথা যখন বলছি তাহলে থয়ের সাথে এখানে কি রয়েছে? স্বরে আ রয়েছে। ঠিক একইভাবে আমরা যদি অনাথ লিখি, অনাথ, তাহলে এখানে কি পাচ্ছি? অনাথ, এটির উচ্চারণ হচ্ছে অনাথ। যেহেতু থেমে যাচ্ছি তাই নিচে হর্ষন্ত দিয়েছি। আর বানানের নিয়ম যেগুলো আমরা জানি, বানানের নিয়ম অনুসারে হর্ষ চিহ্ন শেষে দেওয়া হয় না। যেহেতু হর্ষ চিহ্ন শেষে দেওয়া হয় না, উচ্চারণ করছি আমরা অনাথ, অনাথ, থেমে যাচ্ছি, তাই এখানে উচ্চারণে হর্ষ চিহ্নটা দিতে হবে। তাহলে বইয়ে আছে কথা এবং অনাথ, এবং এক্ষেত্রে দন্ত ন হর্ষন্ত যোগ স্বরে আ। তার মানে কি রয়েছে? এখানে স্বরে অ এর পরে ন রয়েছে
এরপর রয়েছে স্বরে আ, এই স্বরে আ কিন্তু এখানে আমরা পাচ্ছি না, তার মানে স্বরে আ থাকার কারণে কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখানে অ ঠিক নিজে অপরিবর্তিত থাকছে। এর সাথে কি রয়েছে, স্বরে অ, এই স্বরে অ অপরিবর্তিত থাকছে, এখানেও স্বরে অ অপরিবর্তিত থাকছে। ঠিক এরকম অনাথ, এখানে এই যে স্বরে অ, এখানেও স্বরে অ থাকছে, কোনো পরিবর্তন হবে না। কারণ কি, কারণ হচ্ছে এখানে কার চিহ্ন রয়েছে, এই যে কার। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখব যে অনেক, যখন লিখছি অনেক, 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 তাহলে এটির উচ্চারণ হচ্ছে অনেক। যেহেতু থেমে যাচ্ছি তাই হসন্ত দিচ্ছি। দেখুন তো এখানে কি রয়েছে, দন্ত নয়ের সাথে এ রয়েছে। উপরে আমরা লিখেছি যে আদ্য অর্থাৎ শুরুতে স্বরে অ, এরপর যদি রস্বই অথবা দীর্ঘই থাকে কোনো বর্ণের সাথে, সেক্ষেত্রে অ হবে ও। আবার যদি রস্ব ও দীর্ঘ দিয়ে থাকে সেটিও হবে ও, হিও থাকলেও ও হবে। প্রত্যেকটার উদাহরণ আমরা দিব, প্রত্যেকটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। ফলে অনেক শব্দটিতে আমরা কি পাচ্ছি, এ পাচ্ছি। দেখুন তো উপরে কোথাও এ রয়েছে, এ কিন্তু নেই। যেহেতু এ নেই, তাহলে আমরা বলতে পারছি যে এখানে স্বরে অ যেরকম রয়েছে সেখানে এরকম থাকবে। এবারে আমরা এখানে আসব, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয়, যেমন অতি। এবারে আসুন যে পরিবর্তনগুলো কোথায় আমরা দেখতে পাচ্ছি, নদী, নদী, তাহলে এটির উচ্চারণ হচ্ছে নো, তারপর দি। ছবি, ছবি, উচ্চারণ হচ্ছে ছো বি। এখন প্রশ্ন হচ্ছে কেন হলো, দেখুন দন্ত নয়ের পরে রয়েছে দ, দয়ের সাথে কি রয়েছে, দীর্ঘই। তাহলে দীর্ঘই থাকলে, রস্বই দীর্ঘই থাকলে উচ্চারণ লিখতে হবে কি দিয়ে, রস্বই দিয়ে। এই যে এখানে রয়েছে রস্বই দীর্ঘই থাকলে রস্বই দিয়ে। আপনারা এই চার্টটি আমরা যেটি দিয়েছি এটা লিখে নিয়েছি পড়ানোর সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। এটি আমরা খাতায় ইচ্ছা করলে লিখে নিতে পারি। খাতায় যদি এক সাইডে আমরা লিখে নিই তাহলে আমাদের খুব উপকার হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে রস্বই দীর্ঘই যাই থাকুক না কেন, বানানে, এখানে আছে বানান, দেখুন উপরে লেখা আছে বানান, তাহলে বানানে কি, রস্বই দীর্ঘই যাই থাকুক না কেন উচ্চারণে হবে, উচ্চারণ লিখতে হবে রস্বই দিয়ে। বানানে যদি থাকে রস্ব ও দীর্ঘ, উচ্চারণ লিখতে হবে রস্ব ও দিয়ে। বানানে যদি থাকে ওই, তাহলে ও এবং রস্বই ওই, এখানে হসন্ত দিয়ে লিখতে হবে ও, ও এবং রস্ব হসন্ত, হস চিহ্ন দিতে হবে, ও থেমে যাচ্ছি তাই এটি দিতে হবে। তাহলে দেখুন ছয়ের সাথে কে রয়েছে, ছ হসন্ত যোগ স্বরে অ, তাহলে এটি হচ্ছে ছ। আর এখানে পাচ্ছি ছ হসন্ত যোগ ও, তাহলে ছো। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এই স্বরে অ হচ্ছে ও। কারণ কি, কারণ হচ্ছে এই যে ছয়ের পরে যে ব রয়েছে, বয়ের সাথে কি রয়েছে, এই রস্বই রয়েছে। এবার আমরা নিয়মটা দেখব, এই যে দেখুন রস্বই রয়েছে অথবা দীর্ঘই। আবার নদী বানানে কি রয়েছে, দীর্ঘই রয়েছে। তাহলে এই নয়ের সাথে কি রয়েছে, ন হসন্ত যোগ স্বরে অ, অর্থাৎ আদ্য অ, এই যে শুরুতে অ রয়েছে নয়ের সাথে অ, এটিকে আমরা বলছি আদ্য অ। এই আদ্য অ, এটি পরিবর্তন হয়ে হবে ন ও, তার মানে ও হবে, এই অ হচ্ছে ও। এটি কারণ কি, এই যে দীর্ঘই রয়েছে। এরকম ভাবে আমরা কিন্তু পরিবর্তনটা দেখতে পারি কোন ক্ষেত্রে ও হবে। বইয়ে যেগুলো আছে সেগুলো আমরা বেশি খেয়াল করব। তারপর আমরা দেখব অনু, ও নু। একটি বানান লিখতে গেলে, একটির উচ্চারণ যদি লিখতে যাই তখন অন্য নিয়মও চলে আসে, কারণ একটা নিয়ম দিয়ে তো একটা শব্দের পুরো বিষয়টাকে ধারণ করা যায় না। তাহলে দেখুন কেন রইলো এখানে মূর্ধন্য হসন্ত যোগ রস্ব উ, তাহলে কি হচ্ছে, এটির উচ্চারণ হবে ও নু। কেন এখানে দন্তন্য হলো, দন্তন্য থাকলে হয়, মূর্ধন্য থাকলে হয় দন্তন্য, মূর্ধন্য থাকলে হয় এই যে এখানে লিখে দিয়েছি মূর্ধন্য দন্তন্য যাই থাকুক না কেন সেটার জন্য দন্তন্য হবে। তাহলে এটি একটা নিয়ম, এটি একটা নিয়ম। আর এখানে যে স্বরেয় রয়েছে, এই স্বরেয় এর পরে মূর্ধন্যের সাথে কি রয়েছে, যে রস্বও রয়েছে,
রস্যউ, দেখুন তো উপরে আমরা লিখে ফেলেছি এই যে রস্যউ, তাহলে এই রস্যউ থাকার কারণে এই অ হবে ও, আর এই দন্তন্য মূর্ধন্য হবে দন্তন্য, আর রস্যউ থেকে যাবে। ফলে এটি হচ্ছে 1 নাম্বার নিয়ম, এটি হচ্ছে 2 নাম্বার নিয়ম, দুইটা নিয়মে এখানে পরিবর্তনটা সংঘটিত হয়েছে। এরপর আমরা দেখব যে আরো আরো কিছু, যেহেতু এটা বইয়ে আছে এর সাথে মিল রেখে আমরা দুই একটা উদাহরণ লিখব। যেমন মধু, মধু, তাহলে এটির উচ্চারণ হবে মো, মধু, মধু। এবার লিখুন যে বধূ, বধূ কেন হবে? বয়ের সাথে কি রয়েছে? ব হসন্ত যোগ স্বরে অ, তার মানে শব্দের শুরুতে স্বরে অ রয়েছে। তারপর কি রয়েছে? ধয়ের সাথে রস্যও রয়েছে, এই যে রস্যও দীর্ঘ, এখানে কি রয়েছে? দীর্ঘ। একটা লিখেছি রস্যও দিয়ে, আরেকটা লিখেছি দীর্ঘও দিয়ে, তাহলে দীর্ঘও দিয়ে আমরা কি লিখবো? ব কে লিখবো বো, তারপর ধু, এটা বানানটা লিখবো রস্যও দিয়ে, উচ্চারণ লিখবো রস্যও দিয়ে। তাহলে খেয়াল করতে হবে যে আমরা এখানে বানান লিখবো দীর্ঘ দিয়ে, উচ্চারণ লিখবো রস্যও দিয়ে। কারণ কি? আমরা এইদিকে যাব, রস্যও দীর্ঘ যাই থাকুক না কেন উচ্চারণ হবে রস্যও দিয়ে, এটাই নিয়ম। তাহলে রস্যও দীর্ঘ এর উচ্চারণ রস্যও দিয়ে। ফলে এখানে দুইটা নিয়ম পড়েছে, একটা হচ্ছে এখানে ম থেকে মো, এক, তারপরে তারপর এখানে যদি আমরা খেয়াল করি এই যে ধু দীর্ঘকার, এখান থেকে হয়েছে এটা, এখানে একটা নিয়মই পড়েছে, কিন্তু এই যে এখানে, এখানে কিন্তু দ্বিতীয় নিয়মটি পড়েছে। তাহলে আমরা কিন্তু এখানে এটা দেখলাম আর এটা দেখলাম। পাশাপাশি আমরা আরো দেখব যে পক্ষ, একটা শব্দ রয়েছে বইয়ে, পক্ষ, এটি কেন পরিবর্তন হলো? প হিয়, তাহলে প কে বিশ্লেষণ করলে হবে প হসন্ত যোগ স্বরে অ, এটির উচ্চারণ হবে পো, তারপর ক হসন্ত খ, এটা পক্ষ, পক্ষ, উচ্চারণ কি? পক্ষ, বানান কি? দেখুন প আর ক্ষিয়, তাহলে আপনি এখানে পাচ্ছেন শব্দের শুরুতে এই যে আদ্য অ, তার মানে শব্দের শুরুতে প ধ্বনি রয়েছে, প বর্ণ, প বর্ণের সাথে স্বরেও রয়েছে, সেই স্বরেও থাকার কারণে এখানে হলো পো, অর্থাৎ প হসন্ত যোগ ও, এই প শুরুতে রয়েছে, এরপর কি রয়েছে? ক্ষীয় রয়েছে, এই যে দেখুন 3, 1 2 3 4 5 6, আমি 6টা ক্যাটাগরি করেছি। তাহলে এখানে 3 নাম্বারটাতে কি রয়েছে? 3 নাম্বারটাতে রয়েছে ক্ষীয়, তার মানে স্বরে অ এরপর ক্ষীয় রয়েছে, এই ক্ষীয় থাকার কারণে এই প হবে পো। এবং প্রশ্ন হচ্ছে তাহলে বাকিটুক ক খ কোথা থেকে আসলো? দেখুন ক খ কোথা থেকে আসলো? ক্ষীয় এর উচ্চারণ হচ্ছে যদি শেষে থাকে ক হসন্ত খ, ক্ষীয় এর উচ্চারণ কি? ক হসন্ত আর খ। আমরা একটু উদাহরণ দেখব যে একটা নিয়ম পড়তে গেলে অন্য নিয়মও চলে আসে। তাহলে ক্ষীয় থাকলে আমার লিখতে হবে খ দিয়ে অথবা ক খ দিয়ে। কখন? খ দিয়ে লিখতে হবে। ধরুন ক্ষমা, আপনি লিখলেন ক্ষমা, তাহলে ক্ষীয় কোথায় রয়েছে? শুরুতে রয়েছে। ক্ষীয় যদি শুরুতে থাকে তাহলে হবে খ, এই যে ক্ষীয় যদি শুরুতে থাকে তাহলে হবে খ, আর যদি মাঝখানে এবং শেষে থাকে তাহলে হবে ক খ। যেমন লক্ষণ, লক্ষণ, এটির বানান কি? লো, লোক, থামতে হবে, খন। কেন এরকম বানান হলো সেটি পরে বলবো। প্রথমত হচ্ছে লয়ের সাথে অ রয়েছে, এই অ হবে লো, যেহেতু লয়ের সাথে অ রয়েছে এবং অ এর পর ক্ষীয় রয়েছে, তাই এটি হচ্ছে লো।
আবার দেখুন এ যেহেতু ক্ষীয়টা মাঝখানে রয়েছে তাই এর পরিবর্তে ক হসন্ত খ, ক হসন্ত খ, এবং খ এর সাথে কি রয়েছে, খ এর সাথে কিন্তু অ রয়েছে। তাই নিয়ম কিন্তু শব্দের শুরুতে অ না, শুধু মাঝখানে অ থাকলেও ও হয়, এবং শেষে যদি স্বরে অ থাকে সেটিও কিন্তু বলা হচ্ছে অন্ত অ এর নিয়ম। সেই অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু না অনেক ক্ষেত্রেই অ হয়ে যায় ও। তার মানে যেমন কলম, একটা শব্দ লিখলাম কলম, স্বরে অ কোথায় কোথায় রয়েছে দেখুন, ক হসন্ত যোগ স্বরে অ, ল কে ভাঙলে হবে ল হসন্ত যোগ স্বরে অ, তার মানে এখানে মাঝখানে অ, আর এখানে ম কে ভাঙলে হবে ম হসন্ত যোগ স্বরে অ। এই শব্দে তিনটাই স্বরে অ আছে, শুরুতে আছে, মাঝখানে আছে এবং শেষে আছে। তাহলে এখানে কোথায় রয়েছে, এখানে মাঝখানে রয়েছে, ফলে মাঝখানে যে খ, লক্ষণ, যেহেতু থেমে যায় তাই এখানে হসন্ত, লক্ষণ, ফলে খো, আর যেহেতু মূর্ধন্য দন্তন্য যাই থাকুক না কেন দন্তন্য হয় তাই এখানে দন্তন্য, এবং এখানে দন্তন্য বলে আমরা কিন্তু থেমে যাই, লক্ষণ, লক্ষণ, লক্ষ্য ন, এরকম বলছি না, যেহেতু লক্ষণ ন বলে থেমে যায় তাই এখানে হসন্ত রয়েছে। ফলে পক্ষ শব্দটি যখন আমরা লিখছি এখন আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছি যে যদি ক্ষীয় প্রথমে থাকে, ক্ষীয় যদি প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ লিখতে হবে খ দিয়ে, যেমন ক্ষমা, এই যে ক্ষীয়, ক্ষমা যখন লিখবেন তখন লিখবেন হচ্ছে খ দিয়ে, খ মা। কিন্তু যদি পরে থাকে তাহলে ক খ দিয়ে লিখতে হবে। এবং প্রশ্ন হচ্ছে যে পক্ষ, এই খ এর সাথে কি রয়েছে, খ কে বিশ্লেষণ করলে হবে খ হসন্ত যোগ স্বরে অ, এই যে স্বরে অ শেষে রয়েছে সেই স্বরে অ ও হয়ে যাচ্ছে। তার মানে শব্দের শুরুতে, মধ্যে এবং শেষে এই স্বরে অ কি হয়, ও হয়ে যায়। সব ক্ষেত্রে হয় না, অনেক ক্ষেত্রে হয়। কোন কোন ক্ষেত্রে হয় সেটি আমরা বলবো। শব্দের শুরুতে যেসব কারণে স্বরে অ ও হয়ে যায়, মাঝখানেও যদি এগুলো থাকে সেম একই কাজ হবে। ধরুন 2 নাম্বার বর্ণ হচ্ছে ক, এরপরে থাকলো ক্ষীয়, তাহলে ওই যে কটি মাঝখানের যে ক সেটি কো হয়ে যাবে। তারপর যদি আপনি জফলা থাকে তাহলেও সেটি মাঝখানের বর্ণ ওকার নিয়ে নিবে। যেসব কারণে প্রথমে স্বরে অ ও হয়ে যায়, ঠিক এইসব কারণে, এগুলোর তো থাকবে, এর পাশাপাশি আরো নিয়ম আছে, এসব কারণেও কি হয়ে যায়, সেটি পরিবর্তন হয়ে ও হয়ে যায়। কাজে আমরা এতদূর যাব না, আমরা এটি কেন হলো সেটি আমরা দেখছি। তো এখানে আমরা দেখছি যে প এর সাথে স্বরে অ রয়েছে তাই এটি হচ্ছে পো, আর এটি হচ্ছে ক্ষীয় এর উচ্চারণ, ক্ষীয় এর উচ্চারণ ক খ, যেহেতু ক্ষীয় পরে রয়েছে তাহলে পক্ষ, পক্ষ, এটি হচ্ছে উচ্চারণ। এর পেছনে কারণ কি, কারণ হচ্ছে প এর পরে ক্ষীয় রয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা লিখব যে অদ্য, অদ্য, দেখুন অদ্য, এটির উচ্চারণ হবে ওদ, দো, ওদ দো। খেয়াল করতে হবে যদি জফলা থাকে, জফলা থাকলে নিয়ম হচ্ছে দ্বিত্ব হবে। জফলা কার সাথে আছে, এটিকে ভাঙলে হবে দ হসন্ত যোগ জফলা, জফলা। তাহলে এখানে নিয়ম দেখুন, আদ্য অ অর্থাৎ শুরুতে স্বরে অ, এরপর যদি জফলা থাকে, এই যে জফলা কার সাথে আছে, দ এর সাথে আছে, তাহলে সেই অ হবে ও। ক্লিয়ার? এবার আসুন জফলা যার সাথে বসবে তাকে তার দুইটা বানাইতে হবে। জফলা যার সাথে বসবে দুইটা বানাতে হবে। জফলা কার সাথে বসছে, দ এর সাথে, তাহলে এখানে দ, আবার দ, তাহলে এই দ শেষের দ কে যদি আমি ভাঙি তাহলে দ হসন্ত যোগ স্বরে অ রয়েছে না, এই স্বরে অ, তার মানে অন্ত, শেষে অন্ত বা শেষ স্বরে অ কি হবে, ও হবে।
অন্ত বা শেষ। তার মানে এখানে নিয়ম হচ্ছে একটা, তারপরে হচ্ছে দুইটা, এরপরে হচ্ছে তিনটা নিয়মের প্রয়োগ হয়েছে। একটা হচ্ছে শুরুতে স্বরেও থাকলেও হবে, শেষে স্বরেও থাকলেও হবে। আর এই যে দ যে দুইবার আসলো এটির কারণ হচ্ছে জফলা। জফলা যার সাথেই বসবে সে তাকে দুইবার নিয়ে আসতে হবে, ফলে অদ্য উচ্চারণটা কি অদ্য হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আরেকটা শব্দ দেখব, সেটি হচ্ছে কি যে পদ্ম। দেখুন এটি তো সরাসরি স্বরেও ছিল, তো আমরা বুঝতে পারি, কিন্তু যখন এরকম থাকবে পদ্ম, দেখুন এটাও জফলা আছে। গদ্য পদ্য আমরা তো লিখি তাই না, গদ্য। তাহলে এটি হবে কি পয়ের সাথে কি রয়েছে, প হসন্ত যুগ স্বরে অ, তার মানে এর সাথে স্বরে অ রয়েছে, তাহলে প হবে পো। তারপর দেখুন দয়ের সাথে জফলা, তাই এখানে হসন্ত দিতে হবে, পদ দো। এই যে এটাই লিখেছি, শুধু পয়ের সাথে ও যুক্ত হয়ে গিয়েছে, পদ্ম। তারপর গদ্য, গদ্য, এই যে খেয়াল করে দেখুন, তার মানে জফলা পর্যন্ত পেলাম আমরা। এই যে জফলা 4 নাম্বার পর্যন্ত আমরা পেলাম। এরপর আমরা লিখব যে বইয়ের মধ্যে যেটা আছে মন। মন, দেখুন মন শব্দটা এখানে নিয়ম পড়াটি সেটি আলাদা আলাদা বিষয়ে পড়েছে, সেটি হচ্ছে একাক্ষর শব্দে, একাক্ষর, এটি আমি ভেঙে বলবো, একাক্ষর শব্দে যদি শেষে দন্ত ন থাকে, দন্ত ন থাকে, তবে ওকার হবে, স্বরেও আর কি ওকার হবে। কেন হলো একাক্ষর, কিভাবে হলো একাক্ষর শব্দটা আমি এখন বিশ্লেষণ করব। যে একাক্ষর মানে কি, এটাকে ভাঙলে আপনি পাবেন এক যোগ অক্ষর, তার মানে এটি সন্ধি হয়েছে। দেখুন এখানে আছে স্বরে অ আর এখানে আছে স্বরে অ, সন্ধি হয়ে একাক্ষর হয়েছে। এবং প্রশ্ন হচ্ছে একাক্ষর কাকে বলে, অক্ষর কাকে বলে। একটা শব্দ লিখব বি ই এ ইউ, বিউ, টি ফুল। এই শব্দটি খেয়াল করুন, এখানে আমরা সিলেবল ভাগ করছি। তো বিউ এটা হচ্ছে 1 নাম্বার সিলেবল, টি 2 নাম্বার সিলেবল, এটা হচ্ছে 3 নাম্বার সিলেবল, বিউটিফুল। একটা শব্দের মধ্যে যে ক্ষুদ্র অংশগুলো থাকে সেগুলোই হচ্ছে অক্ষর। অর্থাৎ এক শ্বাসে বিউ টি ফুল, এক শ্বাসে আপনি যতটুকু উচ্চারণ করতে পারছেন সেটি হচ্ছে অক্ষর। বাংলায় যদি বলি একটা শব্দ লিখি আম, আম পাড়া, তাহলে আম পাড়া, আম পাড়া, থামছি, তাহলে এটি হচ্ছে একটা অক্ষর, এটি হচ্ছে দুইটা অক্ষর। অর্থাৎ দুইটা, তিনটা, চারটা, এরকম অনেকগুলো অক্ষর দিয়ে একটা শব্দ গঠিত হয়। এক্ষেত্রে যদি একটা অক্ষর দিয়ে একটা শব্দ গঠিত হয়, একটা অক্ষর দিয়ে একটা শব্দ গঠিত হয়, তখন হচ্ছে, এবং সেখানে যদি দন্ত ন থাকে সেই ক্ষেত্রে ও হবে। দেখুন মন, এখানে থেমে যাচ্ছি, তাই এটা কি হবে, ময়ের সাথে কি রয়েছে, ম হসন্ত যোগ স্বরে অ রয়েছে, তাহলে এখানে অক্ষর কয়টা বা সিলেবল কয়টা, একটা, তাহলে ম হবে মো। তারপর এখানে ন হবে হসন্ত, নয়ের নিচে হসন্ত দিতে হবে, কারণ মন বলার পরে আপনি থেমে যাচ্ছেন, এটি আমাদের বইয়ে আছে মন। আমি আরেকটি এক্সট্রা উদাহরণ দিব, সেটি হচ্ছে এই যে বন, তাহলে এটি হবে বন। এই যে বন, যেটি আমরা বলি বন, তাহলে উচ্চারণটা কি বন। কারণ কি এটি একাক্ষর শব্দ, একাক্ষর শব্দের শেষে আবার কি রয়েছে, দন্ত ন রয়েছে। অর্থাৎ সিলেবল, ইংরেজি যেটা সিলেবল, বাংলায় সেটা অক্ষর, সেই এক অক্ষর, অর্থাৎ একটা সিলেবল দিয়ে যদি একটা শব্দ গঠিত হয় এবং সেই শব্দের শেষে যদি দন্ত ন থাকে, তখন সেটি হবে কি
এই যে তার শুরুতে যে অ থাকবে, অর্থাৎ শুরুতে, শব্দের শুরুতে অ থাকলে সেটি ও হয়ে যাবে। আমরা 4 পর্যন্ত গিয়েছি, এই যে এখানে গিয়েছি, 4 পর্যন্ত গিয়েছি। তাহলে আমরা এখানে উদাহরণ লিখব। বেশ কিছু উদাহরণ আমরা এখানে লিখব। যেমন যজ্ঞ, এটি কি হবে? কি রয়েছে? বর্গীয় জ ইয় রয়েছে। তাহলে বর্গীয় জ ইয় যদি থাকে তাহলে সেটি পরিবর্তনটা কি হয় আমরা এখন দেখব, যেটি আমাদের এখানে বইয়ে নাই, কিন্তু আমরা এটির উদাহরণটা দিব। কারণ এখানে যে 6টা আমরা বিষয় লিখেছি, সেই 6টারই কমপক্ষে একটা দুইটা করে আমরা উদাহরণ দিব। যজ্ঞ হচ্ছে, আমরা যদি খেয়াল করি, যোগ্য, 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 কেন এরকম হলো? দেখুন, এটাকে আপনি ভাঙলে কি পাবেন? বর্গীয় জ ইয়। তাহলে ইয় কি? এটি হচ্ছে নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ। তাহলে যখন আপনি নাসিক্য বর্ণ পাবেন তখন আপনাকে চন্দ্রবিন্দু দিতে হবে, এই যে। এবারে আসুন, বর্গীয় জ ইয় এর উচ্চারণ হচ্ছে তিন ভাবে হয়। যখন ইয় এর উচ্চারণ পড়ব সেটি আমাদের কিন্তু স্পষ্ট করবে। যদি বর্গীয় জ ইয় শুরুতে থাকে, দেখুন এখানে আমরা দিয়েছি, তাহলে বর্গীয় জ ইয় যদি শুরুতে থাকে তাহলে সেটির উচ্চারণ হবে গ, আর জফলা এর সাথে চন্দ্রবিন্দু হবে। যেমন আমরা একটা উদাহরণ দিব, কিরকম? জ্ঞান, এখানে লিখছি, দেখুন খেয়াল করুন, জ্ঞান। তাহলে এখানে আগে কে? আগে হচ্ছে বর্গীয় জ ইয়, এটির উচ্চারণ হচ্ছে জ্ঞান। তাহলে শুরুতে যদি থাকে তাহলে গ জফলা চন্দ্রবিন্দু, গ জফলা চন্দ্রবিন্দু শুরুতে থাকলে এটা হবে। আর যদি মধ্যে বা শেষে থাকে তাহলে এর উচ্চারণ, অর্থাৎ এখানে দেখুন এই যে বর্গীয় জ ইয় এর উচ্চারণ হবে এই যে গ হসন্ত আর গ। যেহেতু গ, এখানে দেখুন গ এর সাথে কি থাকে? গ কে ভাঙলে কি হবে? গ কে ভাঙলে হবে গ হসন্ত যোগ স্বরে অ, এবং স্বরে অ শেষে থাকার কারণে এই অ হবে ও। তাই এখানে হয়েছে যজ্ঞ। এটার আগের স্টেপটা কি? যোগ্য। আচ্ছা দেখুন, এখানে জ রয়েছে, দেখুন এখানে জ থাকলে কি হবে? সবসময় বর্গীয় জ দিয়ে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম, জ থাকলে কি হবে? বর্গীয় জ। যেহেতু জ এর সাথে কি রয়েছে? শব্দের শুরুতে অ রয়েছে, এবং এই অ এর সাথে কি, অ এর পরে কি রয়েছে? এই যে বর্গীয় জ। তার মানে অ এর পর বর্গীয় জ ইয় থাকলে এই অ হবে ও। এই যে এটি হচ্ছে 1 নাম্বার নিয়ম, এর পরিবর্তনটা। 2 নাম্বার নিয়ম হচ্ছে এই যে গ, এই বর্গীয় জ ইয়, বর্গীয় জ এর পরিবর্তে কি বসে? গ হসন্ত গ, এই যে গ হসন্ত গ। আবার যেহেতু এই গ এর সাথে কি রয়েছে? শেষে যে গ, গ তো দুইবার, শেষে যে গ, এই গ এর সাথে স্বরে অ রয়েছে, সেই স্বরে অ থাকার কারণে সেটি আবার ও হয়ে যাচ্ছে। তার মানে এটি হচ্ছে 3 নাম্বার নিয়ম। তাহলে এখানে 1 2 3, তিনটি রুলস বা নিয়ম এর কারণে যজ্ঞ হয়েছে যজ্ঞ। তারপর জ্ঞান আমরা যদি বলি, দেখুন এখানে জ্ঞানের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা আমরা স্বরে এর যখন আলোচনা করব তখনও আসবে। ফলে যজ্ঞ যখন বলছি তখন বর্গীয় জ ইয় এই বিষয়টি আসতেছে। ইয় এর যখন আলোচনা করব, ইয় বর্ণটি এর উচ্চারণ 3 রকমের হয়, তখন পুরো ডিটেলস বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমরা আপাতত এই যে এই অংশটুকু 5 পর্যন্ত গিয়েছি। এরপর আমি আরেকটা উদাহরণ দিব, আরেকটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। কিরকম? প্রতি, দেখুন
প্রতি, এটি কি হবে? প্রো, প্রো হবে, প্রতি। অর্থাৎ রফলা যুক্ত অ, এখানে কি আছে? প এর সাথে অ রয়েছে, তাই না? প হসন্ত যোগ এখানে র, তাহলে প এর সাথে কিন্তু অ রয়েছে, এর সাথে আবার রফলা রয়েছে, তার মানে রফলা যুক্ত স্বরে অ, রফলা যুক্ত স্বরে অ যদি থাকে, এরপরে আবার কি রয়েছে দেখুন, এই যে রস্ব ই, এই যে প্রথমটা রস্ব ই, তাহলে রস্ব ই যেহেতু পরে রয়েছে এবং এর সাথে অ রয়েছে, তাহলে এটি হবে প্রো। রফলা ঠিকই থাকবে, কিন্তু প হসন্ত যুগ স্বরে অ, এই জায়গায় হবে ও, ঠিক আছে? অ এর জায়গায় হবে ও, ফলে এটি হচ্ছে প্রতি। তারপরে 6টা 7টা নিয়ম আমরা ইতোমধ্যে আলোচনা করে ফেলেছি। অর্থাৎ শব্দের শুরুতে বা বর্ণে যদি স্বরে অ থাকে, এরপরে যদি হ্রস্ব ই দীর্ঘ ই থাকে অন্য বর্ণের সাথে, তাহলে সেটি অ না হয়ে ও হবে। যেমন আমরা বলেছিলাম নদী, ছবি, তারপর হ্রস্ব ও দীর্ঘ দিয়ে বধূ, মধু, তারপর আরো আমরা ক্ষীয় দিয়ে পেয়েছিলাম, তাই না? তারপর জফলা, অদ্য, গদ্য, পদ্য, দুটি এক্সট্রা উদাহরণ দিয়েছি। তারপর যজ্ঞ, বর্গীয় জ ইয়, তারপর রফলা। প্রায় অনেক বানানে এগুলো আসবে, ঘুরে ফিরে আসবে, এই অংশটুকু ঘুরে ফিরে সব জায়গাতেই আসবে, যখন আসবে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কেবল স্বরে অ এর উচ্চারণটা শেষ করলাম, এবার আমরা স্বরে আ দেখব। এখন আমরা একটু ডিটেলস দ্রুত যাব, স্বরে আ দেখব। স্বরে আ দিয়ে উচ্চারণ খুবই স্পষ্ট। স্বরে আ একটা হচ্ছে স্বাভাবিক, যেমন আকাশ, আকাশ, তাহলে এর যে উচ্চারণ হচ্ছে আকাশ। এবার খেয়াল করুন, স্বরে আ কখন, স্বরে আর উচ্চারণ দুই রকমের, দুই ভাবে, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে এ। এবারে আসুন, এই যে কিছুক্ষণ আগেই আমরা লিখছি যে জ্ঞান, যখন বর্গীয় জ ইয় এর সাথে বসতেছে তখন কি হচ্ছে? জ্ঞান, এই যে জ্ঞান। তার মানে বর্গীয় জ ইয় থাকলে, শুরুতে থাকলে গ, এর সাথে জফলা। তারপর আমরা আরো লিখতে পারি, দেখি বইয়ে কি রয়েছে। বইয়ে রয়েছে, এখানে হর্ষন্ত হবে কারণ আমরা থেমে যাই। তারপর জ্ঞাত, দেখুন জ্ঞাত, বর্গীয় জ ইয় এর কারণে হবে এইটুক, বর্গীয় জ ইয় এর কারণে হবে এইটুক। তারপরে দেখুন আকার, আকার এখানে দিব, আকার, আর যেহেতু ইয় রয়েছে নাসিক্য বর্ণ, তাই এর উপরে চন্দ্রবিন্দু। তারপর দেখুন ত, ত এর শেষে কি রয়েছে? ত কে ভাঙলে হবে ত হসন্ত যুগ স্বরে অ, তার মানে শব্দের শেষে, শেষে স্বরে অ রয়েছে, শেষে স্বরে অ রয়েছে, এই অ হবে ও, তাহলে কি হবে? ত এর সাথে ও মিলে হচ্ছে তো, জ্ঞাত। এরপর আমরা পাচ্ছি জ্ঞাপন, জ্ঞাপন, দেখুন প্রথমেই বর্গীয় জ ইয়, তারপর প, এখানে হচ্ছে ন, তাহলে এখানে হচ্ছে মাঝখানে, মধ্যে অ, মধ্যে স্বরে অ রয়েছে, যেহেতু মধ্যে স্বরে রয়েছে এটার সুনির্দিষ্ট নিয়ম আছে। এইসব ক্ষেত্রে যেসব কারণে শুরুতে থাকলে অ হয়ে যায়, ওইসব কারণেও আবার মধ্যে থাকলেও কি হয়ে যায়? মধ্যে থাকলেও ও হয়ে যায়। তারপর মধ্য অ এর আগে, মধ্য অ এর আগে, অর্থাৎ একটা নিয়ম রয়েছে, মধ্য অ এর নিয়ম হচ্ছে, মধ্য অ এর আগে যদি আকার থাকে, অর্থাৎ মাঝখানে যে এই আপনি যে এখানে প হসন্ত যুগ স্বরে অ এখানে আছে, তাহলে এর আগে কে আছে? দেখুন এই যে স্বরে আ আছে, বর্গীয় জ যোগ ইয় যোগ স্বরে আ, এখানে স্বরে আছে, কে আছে? স্বরে আ। কার আগে আছে? প এর আগে আছে, এই যে প এর আগে স্বরে আ থাকার কারণে এই প হবে পো, ফলে এখানে হচ্ছে জ্ঞা, পো, তারপর হচ্ছে দন্তন্য হসন্ত, জ্ঞাপন, জ্ঞাপন। কেন হলো জ্ঞাপন? কারণ মাঝখানে অ রয়েছে, এই মাঝখানে অ থাকার কারণে তার পূর্বে কি রয়েছে?
এটা হচ্ছে মধ্য অ এর নিয়ম। মধ্য অ এর নিয়ম। আপনি যে নিয়মই প্রয়োগ করতে যান না কেন একটা শব্দের মধ্যে সব নিয়ম চলে আসে। এখানে কিন্তু আরেকটা নিয়ম প্রয়োগ হয়েছে, দন্ত নয়ের নিচে হসন্ত। এখানে যদি মূর্ধন্য থাকতো তাহলেও হসন্ত হতো। তাহলে জ্ঞাপন, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যাব হ্রস্ব ই দীর্ঘ ই, একদম সহজ। হ্রস্ব ই দীর্ঘ ই, এখানে আমরা লিখে দিয়েছি হ্রস্ব ই দীর্ঘ ই এর উচ্চারণ হ্রস্ব ই হবে। আমরা এখানে লিখব যে দিন। দিন, এটি হবে কি দিন, শুধু হসন্ত হবে উচ্চারণ, কারণ উচ্চারণে হসন্ত, বানানে হসন্ত আসে না। তারপর দিন, যখন বলছে নো, তাহলে দেখুন এটি হবে দি নো, কারণ নয়ের সাথে কি রয়েছে, ন হসন্ত যোগ স্বরে অ, তার আগে কি রয়েছে, দীর্ঘই রয়েছে। তাহলে আর দীর্ঘই থাকলে কি হয়, হ্রস্বই। দীর্ঘই থাকার কারণে হচ্ছে হ্রস্বই, এই যে এখানে আছে দীর্ঘই থাকে বানানে, উচ্চারণে থাকে হ্রস্বই, তাই দি। আর ন হচ্ছে নো, এখানে অ আছে, এখানে হবে ন হসন্ত যোগ ও, ফলে দি নো। হীন, যদি বলেন হীন, হীন, তাহলে হীন, এরকম হবে। পাশাপাশি দেখুন বিনা, আমরা এখানে লিখব বি না, সমুচ্চারিত শব্দ, তাহলে এটি হবে বি না। কিন্তু যদি বলি বি না মূর্ধন্য দিয়ে হয়, তখনও কিন্তু এটি হবে বি না। কারণ কি, মূর্ধন্য আর দন্তন্য যাই থাকুক না কেন উচ্চারণে হবে দন্তন্য। এই যে মূর্ধন্য দন্তন্য, উচ্চারণে হবে দন্তন্য। তার মানে একটা নিয়মের সাথে অনেক নিয়ম চলে যায়। তারপর আপনি দেখেন হ্রস্ব ও দীর্ঘ। হ্রস্ব ও দীর্ঘ দিয়ে কি হবে, যেমন বধূ, দেখুন একটা পড়তে গেলে আরেকটা আসে, তাহলে ব এর কারণে হবে বো, কারণ ব এর সাথে কি রয়েছে, ব হসন্ত যোগ স্বরে অ, তাহলে ব। তারপর রয়েছে ধ এর সাথে ধ হসন্ত যোগ দীর্ঘ উ, ধু, তাহলে ব এর কারণে বো, আর ধ হবে এখানে, এই দীর্ঘ হবে হ্রস্ব উ, কারণ কি হ্রস্ব ও দীর্ঘ যাই থাকুক না কেন উচ্চারণে আসবে হ্রস্ব উ, তাহলে একটা পড়তে গেলে আরেকটা আসে। তার মানে হ্রস্ব ও দীর্ঘর ক্ষেত্রে হ্রস্ব উ হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি, একদম সহজ। এরপর আমরা দেখব যে রি এর উচ্চারণ। রি, রি থাকলে হবে রি, ঋণ, তাহলে এটি লিখবো ঋণ। তারপর আরো আছে কৃষক, ঋতু, আচ্ছা এটি লিখবো ঋতু, তাহলে এখানে হচ্ছে ঋতু, এখানে পরিবর্তনের কোনো কারণ নাই, কারণ হ্রস্ব রয়েছে। এরপর আমরা পাচ্ছি যে মূর্ধন্য হচ্ছে দন্তন্য, কারণ কি, এই যে মূর্ধন্য দন্তন্য। অনেকগুলো উদাহরণ পড়লে, প্র্যাকটিস করলে সবগুলো নিয়ম অটোমেটিক্যালি মাথায় গেঁথে যাবে। এরপর আমরা দেখছি যে কৃষক, কৃষক, তাহলে উচ্চারণ কি, ক এর সাথে ক হসন্ত যোগ রি, ক এর সাথে কি রয়েছে, রি রয়েছে, তাহলে এখানে হবে ক্রি। দেখুন কারণ কি, ক হসন্ত যোগ এই যে রি, রি কোথা থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, রি থাকলে এইভাবে লিখতে হয়, তাহলে এই দুইটা মিলে হচ্ছে ক্রি। এবার আসেন তালব্য শ থাকলে কি হয়, মূর্ধন্য ষ থাকলে হয় তালব্য শ। এটি যখন আবার স্বয়ের নিয়ম পড়বো, তিনটা স্ব রয়েছে, মূর্ধন্য ষ, তালব্য শ আর দন্ত স, স্বয়ের নিয়ম যখন পড়বো তখন দেখবেন যে কিভাবে তালব্য শ আসে। তার মানে এখানে খেয়াল করতে হবে, একটা পড়তে গেলে আরেকটা আসে। মূর্ধন্য ষ থাকলেই কি করতে হবে, যেখানেই মূর্ধন্য ষ থাকবে সেখানেই তালব্য শ আসবে, যেখানেই মূর্ধন্য ষ থাকবে সেখানেই তালব্য শ থাকবে। এরপর আমরা আরেকটা দেখবো যে দৃশ্য, এই যে দৃশ্য, তাহলে দ এর সাথে রি রয়েছে, তাহলে দ হসন্ত যোগ রি, এটা যুক্ত হবে, দ হসন্ত রি, এটা যুক্ত হবে, ফলে এখানে হবে দ্রি, এটা সমান হবে দ্রি, দ্রি, দৃশ্য। আচ্ছা দেখুন, যেহেতু জফলার নিয়ম কিছুক্ষণ আগে আমরা পড়েছি, জফলার নিয়ম কি, জফলা কার সাথে আছে, তালব্য শ এর সাথে, তালব্য শ হসন্ত যোগ জফলা,
যেহেতু জফলা তালব্যস্য এর সাথে বসছে, তাই তালব্যস্য কয়টা হবে? দুইটা হবে। তাহলে এখানে হবে দৃশ, যেহেতু থামছি, দৃশ। তখন আবার হবে শো। কেন শো হবে? দেখুন এই লাস্টে যে তালব্যস্য এর সাথে কি আছে? স্বরে অ রয়েছে। অর্থাৎ শব্দের শুরুতে, মধ্যে এবং শেষে কি থাকে? অ থাকলে ও পরিবর্তন হতে পারে। ফলে দৃশ্য, দৃশ্য জফলা যার সাথে বসবে তাকেই দুইবার লিখতে হবে। তাহলে জফলা কার সাথে বসছে? তালব্যস্য এর সাথে। তাহলে তালব্যস্য এখানে কয়বার লিখছি? এই যে এক, দুই, দুইবার লিখছি। এখন এই যে স যে শো হচ্ছে, এটি আলাদা নিয়ম। এই স এর সাথে যে অ রয়েছে, সেই অ এখানে তালব্যস্য হসন্ত যোগ ও হয়েছে। তাহলে এই অ যে ও হলো, এটির কারণ হচ্ছে এই যে আদ্য অ, মধ্যে অ, শেষে অ থাকলে ও হয়। এটি নিয়মের মধ্যে পড়েছে, শেষের যে নিয়ম সেটির মধ্যে পড়েছে। এবারে আমরা আসি যে এ বর্ণের উচ্চারণ। তো এ বর্ণের উচ্চারণ দুই রকম, আমরা সেটি দেখব, খুবই ইম্পর্টেন্ট। দেখুন একটি, যখন আপনি টি নির্দেশক ব্যবহার করবেন তখন এ থেকে যাবে উচ্চারণে। এখানে কি টি নির্দেশক, টি নির্দেশক, তাই হচ্ছে একটি। আবার যখন বলছেন একটা, একটা, টা বললে এ হয়ে যাবে, এর উচ্চারণ এরকম হয়ে যাবে, একটা। তার মানে টা বসলে এ, টি বসলে এ, আর টা বসলে এ। এটি খেয়াল রাখতে হবে, টি বসলে কি এ, আর যখন টা বলবো তখন এ। এর নিয়ম অনেকগুলোই রয়েছে। পদের শেষে যদি, পদের শেষে লিখে দিই, পদের শেষে এ ধ্বনির, ধ্বনির পরিবর্তন হবে না। এটি বই নাই, এই বই নাই, পরিবর্তন হবে না। কিরকম? যেমন এখানে লিখি পথে, দেখুন পথের উচ্চারণ কি এ হওয়ার সুযোগ আছে? নাই। এর উচ্চারণ এ হওয়ার সুযোগ নাই, অর্থাৎ পদের শেষে এ ধ্বনির পরিবর্তন হবে না। তাহলে আমাদের বইয়ে যেটা আছে একটি, তাহলে এটি কি হবে? একটি, কারণ কি এখানে টি নির্দেশক বসেছে। আবার যখন টা বসবে তখন হবে এ, টা বসলে এ, টি বসলে এ। ক্লিয়ার? তারপর দেশ, দেখুন দেশ শব্দে অপরিবর্তিত থাকে। এখানে কোনো, ভালোভাবে খেয়াল করে দেখুন, দেশ বলছি, দেশ লিখছি হসন্ত ছাড়া, কিন্তু যখন বলছি তখন কিন্তু দেশ, দেশ থেমে যাচ্ছি, তাহলে এখানে কি হসন্ত দিলেই হয়ে যাচ্ছে। তারপর দেখুন যে এলো, এটি কিভাবে এলো, এটির মধ্যে কেন ওকার হলো? এলো, সে বাসায় এলো, সে বাসায় এলো। তাহলে সে বাসায় এলো যখন আমরা বলছি, তখন এখানে কি হচ্ছে? উচ্চারণে কিন্তু এ ঠিক থাকছে আর লো চলে আসছে। তাহলে এ কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে না। ক্রিয়াপদের ক্ষেত্রে দেখুন সে বাসায় এলো, এখানে ক্রিয়াপদ হিসেবে কাজ করছে। তাহলে স্বাভাবিক উচ্চারণে আমরা পাচ্ছি ক্রিয়াপদের অন্ত অ ও হয়। এটির নিয়মটা হচ্ছে ক্রিয়াপদের, ক্রিয়াপদের, ক্রিয়াপদের অন্ত অ, অর্থাৎ শেষে যে অ রয়েছে, যেমন লকে লয়ের সাথে কি রয়েছে? ল হসন্ত যোগ স্বরে অ, এই যে অন্ত অ ও হয়। ক্রিয়াপদের অন্ত অ ও হয়। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব যে পরিবর্তিত, অর্থাৎ এ কখন এ হয়।
এ বর্ণের এ উচ্চারণ এ থেকে এ কখন হয়? দেখুন আমরা একটা তো লিখেছি টি, এখানে হবে টা, টা নির্দেশক ব্যবহারে, টা নির্দেশক ব্যবহারে, তাহলে একটা, একটা, তাহলে এখানে আমরা পাচ্ছি এক। ইংরেজি যেটা ক্যাট, ক্যাট, ব্যাট, এই দুইটা উচ্চারণ যখন আসে তখন এখানে এ এর মতো, এ এর মতো উচ্চারিত হয়, ক্যাট, ব্যাট, ক্যাট, ব্যাট, এরকম আসবে। এরপর পাশাপাশি আমরা আরেকটি এখানে নিয়ম দেখব, সেটি হচ্ছে বই যেগুলো আছে সেগুলো নিয়মগুলোই আমরা ব্যাখ্যা করছি। একটা হচ্ছে খেলা, আরেকটা হচ্ছে বেলা, দুটি শব্দ রয়েছে। এখানে নিয়মটি হচ্ছে আ প্রত্যয়ান্ত, আ প্রত্যয় যুক্ত ধাতুর, যুক্ত ধাতুর ক্ষেত্রে নিয়ম, এটি হচ্ছে নিয়ম। শিক্ষার্থীরা লিখে নিতে পারো এটা, তাহলে মনে থাকবে বেশি। আ প্রত্যয় যুক্ত ধাতুর সঙ্গে, ধাতুর ক্ষেত্রে এ এর উচ্চারণ, এ এর উচ্চারণ, এ এর উচ্চারণ কিসের মতো হবে? এ এর মতো হবে, এ হবে। কিরকম? দেখুন এটাকে ভাঙলে হবে খেল, এখানে ধাতুটা কি? খেল, তাহলে খেল ধাতু যোগ আ, তাহলে খেল ধাতু ক্রিয়ামূল, ক্রিয়ামূল হচ্ছে খেল, আর আ হচ্ছে প্রত্যয়। তারপর এখানে হচ্ছে বেল, বেল যোগ আ, তাহলে বেল যোগ আ, বেলা। কেন এ হচ্ছে? এর উচ্চারণ বেলা, তাহলে উচ্চারণটা হচ্ছে বেলা, এখানে আমরা লিখে দেই বেলা, বেলা। তারপর এটি হচ্ছে খেলা। শব্দের মধ্যে যদি অনুসার থাকে সেক্ষেত্রেও কিন্তু এর উচ্চারণ এর মতো হয়, যেমন চ্যাংরা। আচ্ছা চ্যাংরা না বলে একটা বলি, সহজটা বলি, যে চ্যাংরা, তারপরে আরো আছে, এই মুহূর্তে আমি ওইদিকে আর যাচ্ছি না। তো অনুসার থাকলেও কিন্তু সেটা পরিবর্তন হয়। তারপর দেখা যাচ্ছে যে এখানে আমরা তাহলে কি পেলাম, বইয়ের যেটা আছে সেটার নিয়মটা আমি এখানে লিখে দিচ্ছি। তারপরে এখানে যদি বলি খ্যাংরা, খ্যাংরা, দেখুন অনুসার রয়েছে, তাহলে এটি হবে খ্যাংরা, খ্যাংরা, এই যে এ হয়ে যাচ্ছে, কারণ কি, এই যে অনুসার রয়েছে। তো সেগুলো আমাদের বইয়ের ক্ষেত্রে আমরা যেহেতু নেই সেদিকে আমরা যাচ্ছি না, কিছু উচ্চারণ এখানে আমরা দেখব, সেটির পেছনের কারণগুলো জেনে বুঝে পড়লে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বেলা, যে বেলা হয়ে যাচ্ছে এটির কারণ কি? এটির কারণ হচ্ছে এই শব্দটির ক্রিয়ামূল রয়েছে বা ধাতু হচ্ছে বেল, আর খেলা এটির ক্রিয়ামূল হচ্ছে খেল, খেল যোগ আ, এখানে আ প্রত্যয় যুক্ত হয়েছে ক্রিয়ামূলের সাথে, অর্থাৎ আ প্রত্যয় যুক্ত ধাতুর সাথে যদি যে ধাতুটি থাকবে সেই ধাতুতে যদি এ থাকে, অর্থাৎ কোন ধাতু যদি এ থাকে লেখা হয় এবং তারপরে যদি স্বরে আ থাকে, তাহলে সেই এ হবে এ। আশা করি আমরা বুঝতে পেরেছি। আরেকটি এখানে এর নিয়ম তো খুব গুরুত্বপূর্ণ, আরেকটি নিয়ম আমরা লিখে দিব। বিদেশি শব্দে, বিদেশি,
বিদেশি শব্দে কি হবে? এ উচ্চারণ হবে। এ উচ্চারণ হবে। কেন হবে এটি খেয়াল করুন, যে অ্যাকাউন্ট, দেখুন ACCOUNT অ্যাকাউন্ট, এটি আমরা এইভাবে লিখি অ্যাকাউন্ট। তারপর একাডেমি, এটি কি হবে? এই যে এরকম একাডেমিক, দেখুন এ হয়েছে। এবং এই কারণে কিন্তু আমরা এইভাবে লিখি ব্যাংক, কারণ বিদেশি শব্দ এ দিয়ে লিখি। ব্যাংক কিন্তু এভাবে লেখা যায় না, ব্যাংক কেন লিখি না? কারণ এটি বিদেশি শব্দ, ফলে এটি ভুল, এটি হচ্ছে কারেক্ট, ব্যাংক। তাহলে অ্যাকাউন্ট, একাডেমি, ব্যাংক এরকম যত শব্দ আছে ইংরেজি শব্দের ক্ষেত্রে, যেহেতু বিদেশি ভাষা, সেক্ষেত্রে আমরা এ দিয়ে লিখে থাকি। এরপর আমরা আসব ও এবং ওই। ওই ওই দিয়ে লিখব। ও এর উচ্চারণ খুব সহজ, ও আর হ্রস্ব ই, কিন্তু আপনাকে হর্ষন্ত দিতে হবে। ও আর হ্রস্ব ই যেখানে রয়েছে, ও আর হ্রস্ব ই কি রয়েছে এখানে? ও ওই, ও আর হ্রস্ব ই, আর ও হচ্ছে ও আর হ্রস্ব উ। কিরকম? আমরা উদাহরণে যাব, সেটি হচ্ছে ঐকিক। ঐকিক উচ্চারণটা খেয়াল করুন, এটি হচ্ছে বানান, এর সাথে হর্ষন্ত কিন্তু দেওয়া যাবে না, কারণ বানান। তাহলে এটিকে আমরা লিখব ও রস্বই ওই, এর নিচে হর্ষন্ত দিলাম। তারপর দিলাম কি? তারপর দিলাম ক। ক দেওয়ার পরে আমাকে হর্ষন্ত দিতে হবে, কারণ কি? ঐকিক, ঐকিক নিয়ম। আমরা যখন বলছি ঐকিক, ঐকিক, কারণ কি? আমাকে থেমে যেতে হচ্ছে। ঐকিক, আমরা কি বলছি? যে ঐকিক, ঐকিক, ঐকিক না, ঐকিক। কিক যেহেতু বলছি, তাই ঐকিক বললে আমাকে এখানে থেমে যেতে হচ্ছে। তারপর আমরা আরো লিখতে পারবো যে তৈল, এটি একটু ইন্টারেস্টিং। তৈল, খেয়াল করুন যে কেন এটি পরিবর্তন হয়। এটির সাথে রয়েছে ত হস্যচিহ্ন যোগ ওই, তারপর রয়েছে ল। তাহলে এখানে আমি দুটি অংশ পাচ্ছি, খেয়াল করুন। তাহলে ও এর বদলে আমি কি লিখব? ও এর বদলে আমি প্রথমে লিখে নিব ত হসন্ত। ও এর বদলে আমরা, এই যে ওই এর বদলে আমরা লিখব ও রস্বই হসন্ত, ওই। তারপর আমরা লিখব ল, এই ল হসন্ত যোগ অ, এটা ভেঙে লিখছি। এরপরের স্টেপটা আমরা লিখব। দেখুন এরপরের স্টেপটা কি? যেহেতু ত হসন্ত আছে, যেমন আমরা যদি বলি ত, ত হসন্ত যোগ রস্বই, তাহলে কি হয়? তি হয় না? ত হসন্ত আর রস্বই যদি তি হয়, তাহলে এখানে স্টেপটা কি হবে? এই পরের স্টেপটা হবে, পরের স্টেপটা হবে তো। দেখুন ত আর এই ও মিলে হবে কি? তো হবে। তাহলে থেকে গেল কে? থেকে গেল রস্বই হসন্ত, তোই। এবার আসুন এই ল, ল এর সাথে কি রয়েছে? অ রয়েছে। অ কি কোথায় রয়েছে? শেষে রয়েছে। তাহলে অ আদ্য, মধ্য, অন্ত, এই তিন জায়গায় কি রয়েছে? অ থাকে। অ থাকলে নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে দেখুন নিয়ম হচ্ছে অ এর আগে শেষের, শেষে অ
এর পূর্বে, শেষে অ এর পূর্বে যদি যদি শেষে অ এর পূর্বে যদি ঐকার থাকে, ঐকার থাকে, তবে অ হবে ও, তবে অ হবে ও। দেখুন তো শেষে কি রয়েছে? অ রয়েছে। এই অ এর আগে কি রয়েছে? ওই রয়েছে, এই যে তুই। লয়ের সাথে কি রয়েছে? অ। তাহলে এই অ, এখানে কি রয়েছে? অ রয়েছে। ল হ যুগ অ, এই অ এর পূর্বে কে রয়েছে? ওই রয়েছে। ওই থাকার কারণে এই ল হবে লো। তার মানে এটা অন্ত অ, অর্থাৎ শেষে অ থাকার নিয়ম, অ থাকার নিয়ম। ফলে কি হচ্ছে? তৈল, তৈল শব্দটি হচ্ছে তৈল। এখানে কয়টা নিয়ম পড়ছে আমরা দেখি। ত এর সাথে ওই রয়েছে, তাহলে ওই এখানে আমরা পরিবর্তন করছি, এটা হচ্ছে একটা নিয়ম। আর ল রয়েছে, ল, ল এর সাথে অ রয়েছে, এটা ও হয়েছে, এটা হচ্ছে আরেকটা নিয়ম। দুইটা নিয়ম পড়ছে, দুইটা নিয়ম পড়ে তৈল শব্দটি এই পরিবর্তন হচ্ছে এটা, তৈল, তৈল। ক্লিয়ার? কোনোদিনই ভুল হবে না। তারপর আমরা লিখব অন্ত এর বেশ কিছু নিয়ম রয়েছে। ও, ও এর নিয়মটা আমরা দেখব যে ও থাকলে কি হবে? ওই হবে। যেমন বোধ, বোধ বানানে কিন্তু হর্ষ চিহ্ন নেই, কিন্তু উচ্চারণে কি আসবে? বোধ। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে হর্ষ চিহ্ন। কারণ কি? বোধ বলে থেমে যাচ্ছি। তারপর এরকম হচ্ছে ওল, ওল উচ্চারণে আসছে ওল। এই যে বিষয়টি, সেটি আমাদের কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এভাবে কিন্তু আমরা যে স্বরধ্বনিগুলো আছে সেগুলোর কিন্তু আমরা যতগুলো ছিল সবগুলোই আমরা আলোচনা করেছি। তো ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আমরা যাব। ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাব, ইয় এর উচ্চারণ। সেটি আমরা দেখব যে কিরকম ভাবে হয়, ইয় এর উচ্চারণ কখন কখন পরিবর্তন হয়। ইতোমধ্যে ইয় এর উচ্চারণ কিন্তু আমরা একটা আলোচনা করে ফেলেছি। কিরকম দেখুন ইয় এর উচ্চারণ, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বুঝতেই হবে, এটা না বুঝলে অনেক বানান ভুল হবে। শব্দের শুরুতে ইয় এর উচ্চারণ তিন রকমের, ইয় এর উচ্চারণ তিন রকমের হয়, তিন রকমের, তিন রকমের ব্যবহার, ব্যবহার রয়েছে। খেয়াল করুন যে কি রয়েছে, আমরা দেখব স্বতন্ত্র ইয়, স্বতন্ত্র ইয় এক, স্বতন্ত্র ইয়, স্বতন্ত্র ইয় এর ব্যবহার হচ্ছে ই অ। একদম সহজ, এটা একদম সহজ। স্বতন্ত্র ইয় হচ্ছে ই অ এর মতো ব্যবহার হবে। আমাদের বইয়ে আছে, দেখা যাচ্ছে যে বইয়ে কিসের মতো ব্যবহার হয়েছে, যে অ যখনই চন্দ্রবিন্দু আছে ইয়, 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 নাসিক্য ধ্বনি। অর্থাৎ এটা উচ্চারণ করতে গেলে মুখ দিয়ে তো বাতাস বের হবে, পাশাপাশি নাক দিয়েও বাতাস বের হবে। ইয়, ইয়, যখন আমরা উচ্চারণ করছি তখন হচ্ছে ইয়। এই যে ইয় বলছি তখন এই যে পরিবর্তনটা আমরা খেয়াল করছি। তাহলে ইয়, এটির যদি আমরা বানান থেকে যাই তাহলে এখানে কি হচ্ছে, যেমন মিয়া, মিয়, যদি বলি মিয়, 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 তাহলে এটির উচ্চারণ হচ্ছে মিয়, মিয়। উচ্চারণ কি?
মিও। ফলে এখানে আমরা পাচ্ছি যে মিও। তাহলে এখানে মি এর সাথে চন্দ্রবিন্দুটা হবে মি এর সাথে মিও। তারপর মিয়া আমরা যদি পাই যে মিয়া, তাহলে মিয়া মিয়া, এটি আমাদের বইয়ে আছে, এটি নাই, এটি বইয়ে আছে। তাহলে মিয়, মিয়া, ইয়া, ইয়। তার মানে স্বতন্ত্র যখন ব্যবহার হচ্ছে, দেখুন সে যুক্ত বর্ণ গঠন করছে না, আলাদাভাবে যখন বসছে তখন সে কি করছে, সে ইয় উচ্চারণটি গ্রহণ করছে। তাহলে দ্বিতীয় যে উচ্চারণ স্বতন্ত্র, একটা পেলাম স্বতন্ত্র ইয়। তারপর আমরা দ্বিতীয়টা পাবো, দ্বিতীয়টা হচ্ছে ইয় এর উচ্চারণ, ইয় এর উচ্চারণ, ইয় এর উচ্চারণ কিসের মতো হবে? ইয় এর উচ্চারণ দন্ত ন এর মতো হবে, দন্ত ন এর মতো। প্রথমত আমাকে লিখতে হবে ইয় কোন বর্গের বাসিন্দা। দেখুন ইয় হচ্ছে চ বর্গের বাসিন্দা। দেখুন এখানে আমরা লিখব চ বর্গ। চ বর্গ কি কি? চ, ছ, বর্গীয় জ, ঝ, বর্গীয় জ, ঝ, ইয়। তাহলে নিয়ম হচ্ছে কেউ যখন 5 নাম্বার বর্ণ থাকে, নাসিক্য বর্ণ যে বর্গের থাকে ওই বর্গে সবার আগে বসবে। একটা উদাহরণ দেই, যেমন দন্ত থ, ত, থ, দ, ধ, দন্ত ন। এবার আমি কিছু বানান লিখবো, খেয়াল করেন। দন্ত, দন্ত। দেখুন তো দন্ত ন কার আগে বসছে? ত এর আগে বসছে। গ্রন্থ, দন্ত ন থ এর আগে বসছে। তারপরে বন্ধ, বন্ধ ধ এর আগে বসছে, তাই না? তারপর ক্রন্দন, আচ্ছা ক্রন্দন, তাহলে ক্রন্দন দ এর আগে বসবে। দন্ত, তাহলে ত এর আগে কে বসবে? এই যে দেখুন নাসিক্য, অর্থাৎ যে যে বর্গের বাসিন্দা, যে যে এলাকার বাসিন্দা ওই এলাকাতেই বসবে, তবে নাসিক্য ধরি 5 নাম্বার বর্ণ এর সাথে বসবে। এই কারণে কিন্তু এই যে নত্যবিধানে যে লণ্ঠন মূর্ধন্য কেন হয়? ট ঠ ড, ট ঠ ড ঢ মূর্ধন্য। তাহলে মূর্ধন্য লণ্ঠন, লুণ্ঠন, এর জন্য ঠ এর আগে মূর্ধন্য বসে, দন্তন্য বসে না। আপনি এখানে কিন্তু দিতে পারবেন না। ঠিক এইরকম ভাবে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে ইয় কার কোন বর্গের? চ বর্গের। তাহলে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। ফলে আপনি যখন যুক্ত বর্ণ গঠন করবেন তখন ইয় আগে বসবে। ইয় কোথায় বসবে? আগে বসবে। কাদের আগে বসবে? এদের আগে বসবে। যেমন অঞ্চল, অঞ্চল, এটির উচ্চারণ কি হবে? আমরা যদি দেখি যে অঞ্চল বা চঞ্চল, যখন আমরা উচ্চারণটা দেখি তাহলে উচ্চারণটা হচ্ছে অন, যেহেতু থেমে যাচ্ছেন, চল, এখানেও থেমে যাচ্ছেন। তাহলে খেয়াল করুন যেখানেই ইয় দন্ত ন আসবে সেখানেই ইয় আসবে। ফলে এটি বানান হচ্ছে ইয় যোগ চ। যুক্ত বর্ণ যারা বুঝতে পারেন না, যাদের যুক্ত বর্ণ নিয়ে অনেক সমস্যা, কোনটা আগে, ইয় আগে নাকি চ আগে, আপনার তখন উচ্চারণ করবে, উচ্চারণ ভুল হোক সমস্যা নেই, উচ্চারণ ভুল হোক
শুদ্ধ হোক, দন্তন্য আগে আসবে। যেখানেই দন্তন্য সেখানেই ইয়। তার মানে ইয় এর উচ্চারণ দন্তন্য এর মতো, ইয় এর উচ্চারণ দন্তন্য এর মতো। ফলে দন্তন্যকে আমরা যেখানে এই ধরনের যদি কোনো আমরা যুক্ত বর্ণ পাই, তখন আমরা উচ্চারণ করব অঞ্চল। তাহলে দেখুন, চ, চ এর আগে কে বসবে? ইয় বসবে, অবশ্যই ইয় আগে বসবে, ইয় যোগ চ। যেমন এই যে দন্ত, দন্ত আগে দ, তারপর দন্ত ন, তারপর হচ্ছে ত, দন্ত। কারণ কি? ত, থ, দ, ধ, দন্ত ন। 5 নাম্বার বর্ণ এই চারটার আগে বসবে বানানে। ফলে ইয় চ, চঞ্চল। তাহলে চ দিয়ে আমরা পেলাম। এবার আমরা ছ দিয়ে লিখব যে বাঞ্ছা। দেখুন, বাঞ্ছা, বাঞ্ছা উচ্চারণ কি? বান ছা, বান ছা। ফলে আমরা যখন এরকম লিখছি বাঞ্ছা, তাহলে দেখুন ন আগে, ন আগে, তার মানে এটা হচ্ছে ইয় যোগ ছ। এই যে ইয় যোগ ছ, ক্লিয়ার, দুইটা গেল। তাহলে কি পাচ্ছি? উচ্চারণে কি? দন্তন্য। আমরা কিন্তু উচ্চারণের সাথে যুক্ত বর্ণ পড়ে ফেলছি। যুক্ত বর্ণ এই কারণে পড়ছি যে যত যুক্ত বর্ণ আছে এগুলো নিয়েই ঝামেলা হয়। তাহলে যেখানেই দন্তন্য সেখানেই ইয়। আর ইয় এর উচ্চারণ দন্তন্যের মতো। এটা হচ্ছে 2 নাম্বার পজিশন। 3 নাম্বারটা আমরা একটু পরে আলোচনা করব, বাঞ্ছা। তারপর বাকি কি থাকলো? গঞ্জ, গঞ্জ। দেখুন উচ্চারণ হচ্ছে গন জো। কেন গঞ্জ? দেখুন জয়ের সাথে কি রয়েছে? এটির উচ্চারণ হচ্ছে, এটি যুক্ত বর্ণ কি আছে? ইয় যোগ বর্গীয় জ। তাহলে বর্গীয় জকে ভাঙলে হবে বর্গীয় জ হসন্ত যোগ স্বরে অ। বর্গীয় জয়ের সাথে কি আছে? স্বরে অ রয়েছে। তো স্বরে অ শেষে রয়েছে না? শেষে অ থাকলে কি ও হতে পারে না? হতে পারে। ফলে এটি আমরা পেলাম গঞ্জ। আমরা চারটাই বইয়ে কিন্তু আমাদের মাত্র 2টি আছে, কিন্তু আমরা এই নিয়মটা ক্লিয়ার করব যেন আমাদের কোনোদিন আর সমস্যা না হয়। তো গঞ্জ। তারপর ঝঞ্ঝা, আরেকটি বানান আমরা লিখব ঝঞ্ঝা। এটি আমরা এখানে লিখি ঝঞ্ঝা, ঝঞ্ঝা। আমরা যদি লিখি ঝঞ্ঝা, এখানে উচ্চারণটি আমরা লিখব ঝঞ্ঝা, ঝঞ্ঝা। তাহলে এটির উচ্চারণ হবে ঝন ঝা, ঝন ঝা। ঝঞ্ঝা, ঝঞ্ঝা। তাহলে ঝঞ্ঝা যখন আপনি বলছেন কি হচ্ছে? ঝঞ্ঝা যখন আপনি লিখছেন এর নিচে হসন্ত আছে। তাহলে দেখুন তো এখানে কি আগে, আগে দন্তন্য ঝন ঝা, এই যে, তাহলে এটি গেল। ফলে 2 নাম্বার নিয়ম বলছে ইয় এর উচ্চারণ দন্ত নয়ের মতো। এর প্রমাণ আমরা দেখলাম। অর্থাৎ যেখানেই আমরা দন্তন্য পাবো কোথায়? ইয় যখনই চ, ছ, বর্গীয় জ, ঝ এর সাথে বসবে তখনই সে দন্তন্য এর মতো উচ্চারণ দিবে। এবং এখানে বুঝতে হবে যে ইয়
সবসময় আগে বসবে। কারণ কি, ইয় হচ্ছে নাসিক্য ধ্বনি এবং যে কোনো বর্গের নাসিক্য ধ্বনি ওই বর্গের যেসব ধ্বনির সাথে বসে ওই সব ধ্বনির আগে বসবে যুক্তবর্ণ গঠনের ক্ষেত্রে। যেমন অঞ্চল, বাঞ্ছা, গঞ্জ এরকম। তারপর আমরা এখানে একটা এক্সট্রা নিয়ম দিব যেটি বইয়ে নাই কিন্তু আমরা দিব। সেটি কিরকম, যে যুক্ত যদি 3 নাম্বার নিয়ম বর্গীয় জ ইয়, বর্গীয় জ ইয়, এটি এর উচ্চারণ হচ্ছে, দেখুন শব্দের আদিতে, এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা পড়েই ফেলেছি, আদিতে শেষে দুটি জায়গায়। এখানে খেয়াল করুন শব্দের আদিতে এবং শেষে কি হবে, যে এই যে আদিতে এবং শেষে যদি খেয়াল করি তাহলে সেটি হবে এরকম, এটা হচ্ছে আদিতে, আর এখানে শেষে হবে গ হসন্ত গ চন্দ্রবিন্দু। যেমন জ্ঞান, দেখুন এই শব্দ, এটাকে যদি আপনি ভেঙে লিখেন জ্ঞান, এটা কি হবে, বর্গীয় জ যোগ ইয়। তার মানে সব ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম ইয় মাঝখানে, এর আগে যে পড়েছিলাম 2 নাম্বার নিয়ম হচ্ছে ইয় আগে, আর বর্গীয় জ এর সাথে যখন ইয় বসে তখন সে পরে। তো পরে বসুক আর আগে বসুক, ইয় কি দন্ত উচ্চারণ দিবে। তাহলে এটির বানানটা হবে, উচ্চারণটা হবে এরকম জ্ঞা। দেখুন বর্গীয় জ ইয়র কারণে, বর্গীয় জ ইয়র কারণে হচ্ছে এই জ্ঞা, এইটুক এইটুক পুরোটা। তাহলে আকার আছে না, এই আকার, এই আকারটা এখানে আমরা দিব। তাহলে জ্ঞা আর দন্ত ন, এই দন্ত ন এরপর যেহেতু থেমে যায় তাই এখানে হসন্ত। এবারের প্রশ্ন হচ্ছে যেহেতু ইয় আছে তাই এখানে কি হবে, যেহেতু ইয় আছে তাই গয়ের উপরে একটা চন্দ্রবিন্দু দিতে হবে। ইয় নাসিক্য বর্ণ। আমরা যখন মফলা পড়বো, মফলা, তখনও কিন্তু নাসিক্য দিতে হবে। কারণ কি, মফলা, ম হচ্ছে প ফ ব ভ ম, নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ যেখানে আসবে সেখানে চন্দ্রবিন্দু দিতে হবে। তাহলে জ্ঞান। এবারে আসুন যে আরেকটা উদাহরণ দিব, যজ্ঞ, যজ্ঞ এটা আমরা পড়েছি, শেষে থাকলে কি হবে, যজ্ঞ, এটাও পড়েছি, যজ্ঞ বানান। তাহলে উচ্চারণ হচ্ছে যোগ যোগ গো, যোগ্য। দেখুন এখানে কি রয়েছে, বর্গীয় জ ইয়, তাহলে এটা হচ্ছে প্রথম নিয়ম হচ্ছে জ থাকলে বর্গীয় জ হয়, এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে বর্গীয় জ ইয়, অর্থাৎ এটার নিয়ম, এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম হচ্ছে এই যে গ আর গ। 2 নাম্বার নিয়ম কি, এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম, এই যে এটা গ হসন্ত গ চন্দ্রবিন্দু, গ হসন্ত গ চন্দ্রবিন্দু। এবার আসুন এক্সট্রা কি আসলো, এক্সট্রা আসছে অ। তাহলে গ এর সাথে যেহেতু অ রয়েছে সেই অ নিয়ম অনুযায়ী হয়েছে ও। তার মানে এখানে 3টা নিয়ম পড়েছে, 3টা নিয়ম। তাহলে 1 নাম্বার নিয়ম হচ্ছে জ আছে, জ যদি থাকে তাহলে বর্গীয় জ হবে, বর্গীয় জ 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে বর্গীয় জ এর সাথে ইও রয়েছে, শেষে রয়েছে। কোথায় রয়েছে, দেখুন জ্ঞান শব্দের শুরুতে ছিল, জ্ঞান যখন আপনি লিখবেন জ্ঞান তখন হচ্ছে এই যে এরকম হবে, জ্ঞান শুরুতে ছিল তাই কোন পর্যন্ত হয়েছে, এইটুক হয়েছিল। আর এখানে কোথায় আছে, পরে রয়েছে, মধ্যে বা শেষে রয়েছে, এই যে মধ্যে বা শেষে রয়েছে। মধ্যে বা শেষে থাকলে 2 বার গ হবে, এর মধ্যে মধ্যেরটা হসন্ত হবে, মধ্যেরটা হসন্ত হবে। এরকম ভাবে আমরা কিন্তু ইও এর উচ্চারণটা পড়ে ফেললাম। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং যে কোনো এই ধরনের আমাদের যে নিয়মগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব উপকারী হবে, আশা করি আমরা বুঝতে পেরেছি।
তো পাশাপাশি আমরা আরেকটা এখানে নিয়ম শেষ করে দিব, একদম ছোট। সেটি হচ্ছে যে মূর্ধন্য বর্ণের উচ্চারণ, মূর্ধন্য মূর্ধন্য এর উচ্চারণ, এটি থাকলে কি হবে? এটি থাকলে দন্তন্য হবে, একদম সহজ। মূর্ধন্য থাকলে দন্তন্য হবে। কিরকম? যে এখানে আমরা আমরা উদাহরণ দেখব যে কণা, বানানটা হচ্ছে মূর্ধন্য দিয়ে, তাহলে উচ্চারণ হচ্ছে দন্তন্য দিয়ে। দেখুন, ক না, তাহলে এখানেও তো ক এর সাথে ক হসন্ত এর সাথে স্বরেও রয়েছে, কিন্তু এখানে কিন্তু কো হয়নি, কো হয়নি। কারণ কি? দেখুন, এই যে আকার রয়েছে, এখানে কোথাও আকার পাবেন আপনি? আকার পাবেন না। তার মানে আকার থাকলে হবে না, রস্বই দীর্ঘই অথবা রস্ব দীর্ঘ কার থাকলে হবে, ক না। ক্লিয়ার? ক না, মূর্ধন্যের পরিবর্তে দন্তন্য। তাহলে এখানে হচ্ছে একটা নিয়ম প্রয়োগ হয়েছে, মূর্ধন্য থাকলে দন্তন্য। এরপরে আসুন যে বাণী, এটি আমরা লিখেছি অলরেডি, বাণী, বাণী, এটি হচ্ছে ব আকারে বা, যেহেতু দীর্ঘই রয়েছে, দীর্ঘই থাকলে কি হবে? যেহেতু এখানে হচ্ছে মূর্ধন্য রয়েছে, মূর্ধন্য থাকলে হবে দন্তন্য, মূর্ধন্য থাকলে হবে দন্তন্য। এটি হচ্ছে একটা নিয়ম, একটা নিয়মই হইল। আর দীর্ঘই আছে, দীর্ঘই রস্বই দীর্ঘই থাকলে কি হবে? রস্বই হবে, এই যে রস্বই। তার মানে এটা হচ্ছে 2 নাম্বার সূত্র। ফলে 2টা সূত্র প্রয়োগ হয়ে বাণী শব্দের বানানটি, বাণী এই উচ্চারণটি হবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এর সাথে আরেকটি উদাহরণ দিব, সেটি তাহলে আমাদের আজকে ক্লাস শেষ হবে। সেটি হচ্ছে হরিণ, হরিণ। দেখুন, মূর্ধন্য আছে, তাহলে এটি হবে প্রথমত হয় হ, এরপরে কি রয়েছে? এখানে কি রয়েছে? হয়ের সাথে অ রয়েছে, এটি কিন্তু খেয়াল করতে হবে। হয়ের সাথে অ রয়েছে, আবার এই হয়ের পরে কি রয়েছে? যে রস্বই রয়েছে, এই যে রস্বই, রস্বই থাকাতে এই হ হবে হো। তাহলে এটি হচ্ছে 1 নাম্বার নিয়ম, একটা পরিবর্তন, একটা নিয়ম এখানে খাটছে। তারপর রি ঠিকই থাকবে, রি ঠিকই থাকবে। আর এই যে এখানে মূর্ধন্য রয়েছে, মূর্ধন্য হবে দন্তন্য। তাহলে এটি হচ্ছে 2 নাম্বার নিয়ম, এটি হচ্ছে 2 নাম্বার সূত্র। এখানে 2টি সূত্র পড়েছে, দ্বিতীয়টি আমরা উল্লেখ করলাম। তাহলে হ থেকে হো, রি, আর এখানে মূর্ধন্য থেকে দন্তন্য, ফলে হরিণ, হরিণ। যেহেতু হরিণ বলে আপনি থেমে যাচ্ছেন, তাই অবশ্যই এখানে হর্ষ চিহ্ন দিতে হবে। বানানে হর্ষ চিহ্ন দিতে হয় না, কিন্তু উচ্চারণে অবশ্যই সেটা দিতে হবে, নইলে উচ্চারণ পরিবর্তন হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এই যে অংশটুকু, এটি খুব গুরুত্বপূর্ণ, সবগুলোর মধ্যে ঘুরে ফিরে আসে। আমরা যদি এভাবে প্র্যাকটিস করি, এগুলো লিখে নিই এবং বানানের সাথে উচ্চারণগুলো আমরা এরকম প্র্যাকটিস করে চেষ্টা করি, তাহলে সেগুলো কিন্তু আমাদের জন্য খুব উপকৃত, আমাদেরকে খুব উপকৃত করবে আশা করি। এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।